ইসরায়েল গাজার গণহত্যার জন্য যে দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক বাহিনী বিশ্ব মানচিত্রে নিন্দা করেছেন। উগ্র প্রতিক্রিয়াশীল ইহুদিবাদী মতাদর্শের উপর ভিত্তি করে 1948 সালে দেশটির জন্ম। নানা নাটকীয় ঘটনাপ্রবাহ, ফিলিস্তিনি জাতিকে বাস্তুচ্যুতকরণ এবং ব্যাপক শক্তিশালী সামরিক আয়োজনের বেড়াজালে দেশটি নিজেদের গড়ে তুলেছে। গোড়া থেকে পরাশক্তিদের প্রত্যক্ষ মদতে, বিশেষত পশ্চিমা বিশ্বের অঙ্গুলি হেলনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে তারা। ফিলিস্তিনিদের জাতীয় মুক্তিকে দাবিয়ে রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চির অশান্তির বীজ বপন করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আশ্চর্যজনক বিষয় হলো, দেশটি প্রতিষ্ঠার স্বল্পকাল পরে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে ফেলে, যদিও আজ অবধি পরমাণু অস্ত্র সক্ষমতার কথা তারা নিজ মুখে স্বীকার করেনি। আবার বিষয়টি অস্বীকার করেও কোনো বক্তব্য দেয় না ইসরায়েল। আজ জানব ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডার কতটা বিস্তৃত। ইসরায়েল যেহেতু কখনো স্বীকার করে না যে তার কাছে পরমাণু অস্ত্র রয়েছে, সেই কারণে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়েও প্রকৃত তথ্য পাওয়া যায় না। তবে বৈশ্বিক সামরিক অস্ত্রের ভাণ্ডার নিয়ে সুইডেনের স্টকহোম ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির পরিসংখ্যান বলছে, ইসরায়েলের কাছে বর্তমানে 90টির মতো পরমাণু অস্ত্রের ওয়ারহেড রয়েছে। ধারণা করা হয় ইসরায়েল এই অস্ত্রগুলো জেরিকো ক্ষেপণাস্ত্র, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে ব্যবহারের সক্ষমতা রাখে। কিভাবে ইসরায়েল এই পরমাণু অস্ত্র অর্জন করলো, এবার আসা যাক সেই বিষয়ে। ইসরায়েলের পরমাণু অস্ত্র সক্ষমতার পেছনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামটি থাকে সর্বাগ্রে। প্রতিষ্ঠাকাল থেকে টানা 2.5 দশকেরও বেশি সময় তিনি এর পেছনে সময় ব্যয় করেছেন। বলা যায়, রাজনীতিক হিসেবে তার উচ্চাশায় ইসরায়েলকে পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত করেছে। 1952 সালে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন ইসরায়েল অ্যাটমিক এনার্জি কমিশন বা ইসরায়েল আণবিক শক্তি কমিশন। বেন গুরিয়ন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিযুক্ত করেন নামজাদা পরমাণু বিজ্ঞানী আর্নেস্ট ডেভিড বার্গম্যানকে। বার্গম্যান 1966 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন। তার সময়ে ইসরায়েলের পরমাণু সম্ভাবনা বাস্তবে পরিণত হওয়া শুরু করে। শুরু থেকে ইসরায়েলের পরমাণু কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল ফ্রান্স। ইসরায়েলের পরমাণু কার্যক্রম এগিয়ে নেওয়ার বড় ভিত্তি ছিল ফ্রান্স ইসরায়েলের সহযোগিতা চুক্তি, যা সম্পাদিত হয়েছিল 50-এর দশকে। সেই সময়ে ফ্রান্সে ছিল ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহক দেশ। 1957 সালে ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যকার সহযোগিতা চুক্তি আরও বিস্তৃত করে নতুন করে স্বাক্ষরিত হয় এবং চুক্তির আওতায় ইসরায়েলে প্রতিষ্ঠিত হয় প্রথম পরমাণু কেন্দ্র। পরমাণু কেন্দ্রটির নির্মাণ 1963 সালের দিকে শেষ হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েলকে প্রথম পরমাণু রিয়েক্টর সরবরাহ করে ফ্রান্সই। ইসরায়েলে নির্মিত পরমাণু গবেষণাগারের যাবতীয় কারিগরি এবং প্রযুক্তিগত সহযোগিতা করে ফ্রান্স। দুই দেশের পরমাণু বিজ্ঞানীরা একে অপরের পরমাণু গবেষণাগার এবং চুল্লি পরিদর্শন করতেন। 1956 সালের দিকে সুয়েজ সংকটকালে ফ্রান্স এবং ইসরায়েল যেন আরও কাছাকাছি আসে। মিশরের সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ইসরায়েলকে মিশর আক্রমণ করতে প্ররোচিত করেছিল ফ্রান্স। পরে অবশ্য সোভিয়েত এবং মার্কিন চাপে পিছু হটতে হয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলকে। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ, হলোকস্টের সময়ের সহানুভূতি, আরব জাতীয়তাবাদের লাগাম টানা এবং মধ্যপ্রাচ্যে ফ্রান্সের প্রভাব বলয় বজায় রাখার মতো কারণকে সামনে রেখে প্যারিস মনে করেছিল ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত। সেই সময় ইসরায়েলের আরেক রাজনীতিক শিমন পেরেস ফরাসি কর্মকর্তাদের সঙ্গে জোরদার যোগাযোগ প্রতিষ্ঠা করতে সমর্থ হন এবং বোঝাতে সক্ষম হন যে ইসরায়েলের পরমাণু অস্ত্রের প্রয়োজন রয়েছে। অন্যদিকে পরমাণু উচ্চাভিলাষী ফ্রান্সের দিক থেকেও প্রয়োজন ছিল সমান মাত্রার। ওই সময় ফ্রান্স ইসরায়েলি বিজ্ঞানীদের এ বিষয়ে সবচেয়ে বিশ্বস্ত ও মেধাবী বলে মনে করত। তাছাড়া পরমাণু কার্যক্রম চালাতে যে গোপনীয়তা দরকার, সেক্ষেত্রে ইসরায়েলকে বেছে নেওয়া হয়েছিল এই ভেবে যে দেশটি এ সংক্রান্ত ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবে। তবে বিপর্যয় ঘটে 1967 সালে। আরব ইসরায়েল যুদ্ধের ঠিক 3 দিন আগে ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে সহযোগিতা থমকে যায়। এই সময় ফরাসি প্রেসিডেন্ট চার্লস দি গল ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ততদিনে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ইসরায়েল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে পরমাণু গবেষণায় এতই সামনে এগিয়ে গিয়েছিল যে তাদের হাতে পরমাণু অস্ত্র এসে গিয়েছিল অথবা আসতে আর কয়েক বছর মাত্র বাকি ছিল।
ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যকার গোপন চুক্তি অনুযায়ী 1958 সালে নির্মিত হয় নেজেব বা নাকাব পরমাণু গবেষণা কেন্দ্র। নেজেব মরুভূমি শহর দিমোনা থেকে স্বল্প দূরত্বে এর অবস্থান। নির্মাণের সময় বিশ্বমহলে এই পরমাণু কেন্দ্রকে টেক্সটাইল প্লান্ট এবং কৃষি গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত করিয়েছিল ইসরায়েল। বেন গুরিয়ন বিশ্বকে বুঝিয়েছিলেন মরুভূমিতে কৃষি উৎপাদনের মধ্য দিয়ে নেজেবকে সবুজের স্বর্গরাজ্যে পরিণত করা হবে। বেন গুরিয়নের পরমাণু উচ্চাভিলাষের বিরোধিতা করেছিলেন দেশটির আণবিক শক্তি কমিশনের ছয় জন পরমাণু বিজ্ঞানী। তবে তাতে কোনো লাভ হয়নি। ইসরায়েলের এই পরমাণু গবেষণা কেন্দ্রটি বর্তমানে বেশ সুরক্ষিত এবং গোপনীয় পরিবেশে অবস্থিত। তো ধারণা করা হয় ইসরায়েল যতগুলো পরমাণু অস্ত্র উৎপাদন করেছে তার সবগুলোই এই পরমাণু স্থাপনাটিকে কেন্দ্র করে। তবে ইসরায়েল এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করে না। ইসরায়েল যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক বিধিনিষেধে স্বাক্ষর করেনি, সে কারণে এই কেন্দ্র পরিদর্শনে আসতে পারে না কোনো আন্তর্জাতিক পক্ষ। স্যাটেলাইটের সীমিত পরিসরে প্রাপ্ত ছবিতে দেখা যায় ইসরায়েল এর পরিধি সম্প্রসারণ সহ পরিকাঠামোগত নানা অগ্রগতি অব্যাহত রেখেছে। এখানে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখা প্রয়োজন। ইসরায়েল যখন দিমোনা মরুভূমি শহরে পরমাণু কেন্দ্র চালু করে তখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে তা ধরা পড়ে। 60-এর দশকে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের পরমাণু কেন্দ্র পরিদর্শনের জন্য চাপ দেয়। এমনও ভীতি তৈরি হয় যে আমেরিকা সম্ভবত ইসরায়েলের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেবে। অবশ্য শেষ পর্যন্ত তা হয়নি। ওই সময় মার্কিন পরিদর্শকরা ইসরায়েলের পরমাণু কার্যক্রম পরিদর্শনে যান, তবে অস্ত্র কর্মসূচি গোপনীয়তা উন্মোচন করা সম্ভব হয়নি। পরের দশকে ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডমেয়ার এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে এ নিয়ে সমঝোতা হয়। দুই দেশের গোপন সমঝোতার ভিত্তিতে আজও ইসরায়েলি পরমাণু কার্যক্রম নিয়ে আমেরিকা কোনো আপত্তি তোলে না। ইসরায়েলের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি না তোলার কারণ কৌশলগত। যেমন ইসরায়েল পরমাণু অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক চুক্তি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্র তাই এ নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে ইরানের পরমাণু অভিলাষের বিপরীতে ইসরায়েলের পরমাণু সক্ষমতাকে আঞ্চলিক ভারসাম্য হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। সে কারণে ইসরায়েলের সঙ্গে নিজেদের মিত্রতাকে গুরুত্ব দিয়ে ইসরায়েলের পরমাণু সক্ষমতাকে প্রশ্ন করে না ওয়াশিংটন। ইসরায়েল কখন প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছিল তা আজও রহস্যের বিষয়। 1969 সালে জানুয়ারিতে নিউ ইয়র্ক ভিত্তিক এনবিসি নিউজ প্রথম সংবাদ প্রকাশ করে, তখন থেকে 2 বছর আগেই ইসরায়েল পরমাণু অস্ত্র অর্জনের সংক্ষিপ্ততম একটি কর্মসূচি নিয়ে এগুচ্ছিল। ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েল পরমাণু অস্ত্র অর্জন করেছে বা শিগগিরই অর্জন করতে যাচ্ছে। সামগ্রিকভাবে এটাই স্বীকৃত যে 60-এর দশকের কোনো এক সময় ইসরায়েল পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে বা তৈরি করে ফেলার দোরগোড়ায় পৌঁছায়। ইসরায়েলের পরমাণু অস্ত্র পরীক্ষার সঙ্গে একটি ঐতিহাসিক ঘটনার কথা না বললেই নয়। আমরা জানি দক্ষিণ আফ্রিকা একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্র নির্মাণ করা সত্ত্বেও তা পরিত্যাগ করেছে। 1979 সালে দক্ষিণ ভারত মহাসাগরে প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জের কাছে একটি সন্দেহজনক বিস্ফোরণের চিত্র ধরা পড়ে স্যাটেলাইটের ছবিতে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ভেলা স্যাটেলাইট প্রোগ্রাম এই ঘটনা উন্মোচন করে বলে একে ভেলা ইনসিডেন্ট বলে অভিহিত করা হয়। সেই ঘটনার ছবির ভিত্তিতে ধারণা করা হয় সম্ভবত ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকা যৌথভাবে পরমাণু অস্ত্রের কোনো পরীক্ষা চালিয়েছিল। সে সময় এ নিয়ে গোটা বিশ্বে বেশ হইচই পড়ে যায়। পরে কেউই আর এ ঘটনার দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র শুরুতে এ নিয়ে বেশ সরব ছিল, কিন্তু পরে নিজেরাই এটি ধামাচাপা দেয়। কী কারণে যুক্তরাষ্ট্র ঘটনাটিকে ধামাচাপা দিয়েছিল সেটিও আরেক রহস্য।